আমরা একটু আগে কস্টিংয়ের তো মেলালাম অ্যান্সারগুলো, এবার ট্যাক্সের মেলাচ্ছি। দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত মোটর গাড়ি মানে পার্সোনাল এফেক্ট রয়েছে, তাহলে সেটা মূলধনী সম্পত্তি নয়, অবশ্যই এটা 1 হবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত অলংকার, অবশ্যই এটা মূলধনী সম্পত্তি, এটা 2 হবে। মূলধনী সম্পত্তি বিক্রয় করে যে লাভ হয় অবশ্যই সেটা ক্যাপিটাল গেন, তো 3 হবে। এবং ব্যবসার মজুদ স্টক, সেটা অবশ্যই 4 হবে। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, তো এটা তোমার হবে অপশান সি। এরপর চলে এসো পরেরটা। সেখানে কোনো আয় মূলধনী লাভ খাতে নির্ধারণ হতে হলে মূলধনী সম্পত্তি হস্তান্তর থেকে আয় উদ্ভূত হতে হবে, অবশ্যই ঠিক কথা। যে আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে নির্ধারণ করা যায় না সেই আয়কে মূলধনী লাভ খাতে নির্ধারণ করা হয়, মিথ্যা কথা। কারণ অন্য 4টে হেডে যেটা আসে না সেটা আদার সোর্সে আসে, তাহলে এটা হবে সঠিক, কিন্তু বিটা হবে সঠিক নয়, অপশান ডি। এরপর চলে এসো পরেরটা। এক্স একটি বাড়ি 45 লাখ টাকায় তোমার বিক্রি করেছে, এবং দেখো বিক্রি করেছে 25 সালে কিন্তু কিনেছিল 5 সালে, তার মানে দেখেই মনে হচ্ছে এটা লং টার্ম, ইন্ডেক্সেশন হবে। এবং কেনা হয়েছিল 11,70,000-এ, এবং তাহলে 2%। দেখো সোজা কথা, এই যে 45 লাখ টাকা বিক্রি করছে এর ওপর 2% মানে হচ্ছে 90,000 তোমার হবে কি ব্রোকারেজ, এবং 11,70,000টাকে এটা ইন্ডেক্সেশন করতে হবে। কিভাবে করবে? এরকমভাবে করবে, 11,70,000 বাই হচ্ছে 117 গুণ হচ্ছে 363, তো এটা করে ইন্ডেক্সেশন তোমার কস্ট অফ অ্যাকুইজিশন আসবে, এবং সেল প্রসিডস থেকে কস্ট অফ অ্যাকুইজিশন এবং তোমার ব্রোকারেজ বাদ দেবে, দেখবে তোমার অ্যান্সার আসবে 7,80,000, এটা এ হবে। এরপরেরটায় চলে এসো। এরপরেরটা বিবৃতি তালিকাভুক্ত রয়েছে। দেখো একটি কোম্পানির শেয়ার তালিকাভুক্ত, দেখো প্রথম কথা তোমায় এটা জানতে হবে যে তোমার যদি তালিকাভুক্ত নয় এরকম কিছু থাকে তাহলে সেটা 24 মাস হয়, আর তালিকাভুক্ত না থাকলে সেটা তোমার 12 মাসের গল্প আছে। তাহলে এই অনুযায়ী এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যদি এটা করো, এটা তালিকাভুক্ত মানে 12 মাস হলেই হয়, 25 মাস আছে তো এটা লং টার্ম, এবং এটা অতালিকাভুক্ত বা তালিকাভুক্ত তোমার কি বলেছে, তালিকাভুক্ত শেয়ারের বিক্রয়ের পূর্বে 24 মাসের বেশি দিন যদি ধরে রাখে তাহলে বলছে শেয়ারগুলিকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলা হয়। তালিকাভুক্ত তো তাহলে 12 মাসের বেশি দিন ধরলেই তো হয়, 24 মাস ধরার দরকার নেই, তাহলে এটা হবে অপশান ডি, মানে এটা ঠিক বলেছে, তোমার 8টা ঠিক নয়। এবার দেখো 25, কোনো পূর্ববর্তী বছরে বন্ধুর কাছ থেকে আমরা জানি কি 50,000 টাকার বেশি হলেই তবেই ট্যাক্স দিতে হয় পুরোটার ওপর, নগদে ক্যাশ গিফটে, তো 50,000 টাকা হবে, 50,000 টাকা হলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে চলে এসো স্তম্ভ মেলাও। মূলধনী সম্পত্তি খাতে করযোগ্য হতে হলে কি হবে? হতে হলে পূর্ববর্তী বছরে হস্তান্তর হতে হবে, তো এটা তুমি নিয়ে নাও, বিকল্প হচ্ছে সি, একেরটা সি দেখে নাও, একেরটা সি হচ্ছে, তো একেরটা সি হচ্ছে। এরপর চলে এসো 27 নাম্বারে, যে সম্পত্তিগুলো বলছে মূলধনী সম্পত্তি নয়, ব্যবসার যে স্টক এটা মূলধনী সম্পত্তি নয়, এটা ট্রু হবে। ব্যক্তিগত ব্যবহার্য মোটর কার পার্সোনাল এফেক্ট রয়েছে, মূলধনী সম্পত্তি নয়, ট্রু। আর এই দুটো হচ্ছে তোমার ফলস হবে, ইজারা সত্ত্ব আর ব্যবসার ব্যবহৃত সুনাম গুডউইল, ঠিক আছে, তো এইগুলো তোমার মূলধনী সম্পত্তি নয়। তাহলে 3 আর 4 হচ্ছে ঠিক, এবং 1 আর 2 হচ্ছে ভুল, তাহলে অপশান হচ্ছে এ হবে। এরপর চলে এসো পরেরটা কি বলছে দেখা যাক। বলছে মিস্টার দাস গৃহ সম্পত্তি বিক্রয় করে যে লাভ করেছে সেটা দীর্ঘমেয়াদী। আচ্ছা, তারপর দেখো মিস্টার দাস সম্পত্তি ক্রয় করেছিল সম্ভবত এটা 22শে ফেব্রুয়ারি 2022 এবং বিক্রি করেছে 25শে ফেব্রুয়ারি 2000, এটা 25 বা 26 সম্ভবত 26 রয়েছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না স্পষ্ট করে। তো দেখো তোমার এটা তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে অবশ্যই এটা কী হবে? দীর্ঘমেয়াদী হবে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী হবে, উভয়ই ঠিক। এরপর চলে এসো পরেরটা, স্তম্ভ এ আর স্তম্ভ বি। দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি, দেখো এইটা তোমার অপশান যেটা আসবে
সেটা কিন্তু তোমার হবে হচ্ছে অপশান সি হবে, ঠিক আছে। তো কারণ আমরা জানি তালিকাভুক্ত যদি হয় তাহলে সেটা 12 মাস, আর তালিকাভুক্ত না হলে 24 মাস, ঠিক আছে। ওই কনসেপ্টটা নিয়ে কাজ করবে। এখানে দেখো তোমার, তুমি যদি 150 ইন্টু 200 করো, 200টা শেয়ার, তাহলে তোমার 30,000 টাকা আসছে বিক্রির দাম, আর তুমি কেনার দাম তোমার 20,000 টাকা, তাহলে তোমার লাভ কত? লাভ হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা তো বুঝলাম, শর্ট টার্ম না লং টার্ম? কারণ আমরা জানি যেহেতু এটা তালিকাভুক্ত মানে অতালিকাভুক্ত যেহেতু, তাই জন্য এটা 24 মাস দরকার, কিন্তু এখানে 24 মাসের থেকে কম রয়েছে, কারণ 24 মাস মানে 2 বছর কখন হবে? 1/4/24, 1/3/24 বলেছে, 2 বছরের কম, তাহলে এটা হবে কি শর্ট টার্ম এবং 10,000। এরপরে চলে এসো তোমার হচ্ছে লভ্যাংশ বাবদ করযোগ্য আয় নির্ধারণের জন্য এরূপ আয় থেকে লভ্যাংশ সপ্তাহের জন্য ব্যাংকে সংগ্রহের জন্য ব্যাংকে কোনো কমিশন প্রদান করলে তা বাদ দিতে হয়, ঠিক কথা। এবং নির্ধারী যদি ঘোড়দৌড়ের ঘোড়ার মালিক হন, তাহলে সেক্ষেত্রে এরূপ ঘোড়া কিন্তু ভাড়া দিয়ে যে আয় হয় অন্যান্য উৎস খাতে অবশ্যই। দেখো বলছে কি নির্ধারী ঘোড়দৌড়ের ঘোড়ার মালিক, আরে আমরা তো ঘোড়াতে টাকা লাগাচ্ছি, আমরা সেটা জুয়া খেলছি, কিন্তু ঘোড়দৌড়েরও ঘোড়ার মালিক নির্ধারী, তাহলে এক্ষেত্রে কী হবে? এটাই তো তার ব্যবসা, তার মানে এটা তার আদার সোর্স নয়। তাহলে এটা হচ্ছে তোমার এটা ঠিক, বিটা ভুল। এরপরে চলে এসো তোমার পরেরটায়। পরেরটা কোথায় রয়েছে দেখো, তোমার ঘোড়দৌড় থেকে আয় হলো 68,800 টাকা, 31.2% বাদ দিয়েছে। আমরা জানি কোনো খরচ বাদ দেওয়া যায় না, তাহলে এটা কি হবে? উত্তর 1 লাখ হবে। তো চলে এসো 33-এর পরে 34-এটা। পারিবারিক অবসর বৃত্তির সম্পূর্ণটাই করযোগ্য, না মিথ্যা কথা। ফ্যামিলি পেনশন কী করে সম্পূর্ণ করযোগ্য হবে? এখানে ছাড় আছে। লগ্নিপত্র থেকে তোমার প্রাপ্ত সুদ পুরোটাই করযোগ্য, এটা ঠিক কথা। তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা, বিটা সঠিক কথা। তাহলে এ হচ্ছে ঠিক নয়, বি ঠিক, অপশান ডি। এরপরে এসো একজন এমপি সরকার থেকে যে বেতন পান তার ড্যাশ খাতে নির্ধারণ করা হয়। কী হবে? ইনকাম ফ্রম আদার সোর্স, অবশ্যই ইনকাম ফ্রম আদার সোর্স। এরপরেরটায় চলে এসো কোথায় রয়েছে দেখো, ভারতীয় আইন অনুযায়ী আত্মীয় নয় কে? পিতামহের ভাই, অবশ্যই পিতামহের বড় ভাই হচ্ছে আত্মীয় নয় ভারতীয় তোমার আইন অনুযায়ী। মিস্টার এ মাসে পাচ্ছে 300, তাহলে বছরে কত? বছরে 36,000। এবং আমরা কি জানি এর 1/3 মানে কত? 1/3 মানে তো 12,000 এবং 15,000, দুটোর মধ্যে কম কোনটা? 12,000। 36 থেকে 12 বিয়োগ করে 24,000 উত্তর হবে। যদিও নতুন নিয়ম অনুযায়ী এই 15,000টা হয়ে গেছে কত? 25,000, কিন্তু আমরা নতুন নিয়মটা নেব না এখন, ঠিক আছে। এরপর দেখো, এক্স তালিকাভুক্ত লগ্নিপত্র থেকে 5,000 টাকা এবং অতালিকাভুক্ত লগ্নিপত্র থেকে 7,000 টাকা পেয়েছে, তাই টোটাল কত পেয়েছে? 12,000 টাকা। এরপর চলে এসো 40-এরটা, ধারা 115B এর অধীনে লটারি, ঘোড়দৌড়, গেম শো থেকে 30% কর আরোপ করা হয়, ঠিক কথা। এবং এটা যাতে তোমার নিরুৎসাহ করা হয় যারা জুয়া খেলে তাদের, একদম ঠিক কথা। দুটোই হবে, 40-এরটা এ হবে, দুটোই ঠিক।